আমাদের আন্ডারগ্রেড লাইফে সবথেকে জটিল যদি কোনো রিপোর্ট আমরা বানিয়ে থাকি সেটা হচ্ছে আমাদের থিসিস, এবং সেটা আমাদের চতুর্থ বর্ষে এসে করতে হয়। কিন্তু এই চতুর্থ বর্ষের ফাইনাল সেমিস্টারে করতে এসেও আমাদের কাছে মনে হয় যে এই থিসিসটা যথেষ্ট জটিল এবং যথেষ্ট ওভারওয়েলমিং। আজকে আমাদের সেই ওভারওয়েলমিংনেসটা কাটানোর জন্য এই ভিডিওতে পুরো থিসিসের একটা ইন জেনারেল স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া দেওয়া হবে। হাই, আই এম জুবাইর হোসেন নৌশাদ, এবং আমি আজকে আপনাদের এই স্ট্রাকচারটা দেখতে সাহায্য করব। আমি এখন পর্যন্ত একটি থিসিস করেছি এবং সেই থিসিসটাকে পাবলিকেশন পর্যন্ত নিয়ে যেতে পেরেছি, এবং রিসেন্টলি আরেকটি থিসিস নিয়ে স্টার্ট করব। আপনার থিসিস বিভিন্ন ফর্ম এবং ফ্যাক্টরে হইতে পারে, ডিপেন্ডিং অন আপনি কোন টপিক নিয়ে কথা বলতেছেন বা কোন টপিক নিয়ে কাজ করতে চান বা আপনার রিসার্চের টাইপটা কীরকম। কিন্তু যদি আমরা সোশ্যাল সায়েন্স এবং বিজনেস ব্যাকগ্রাউন্ডের মেইন থিসিসগুলোকে নিয়ে কথা বলি, সেটার একটা জেনারেল স্ট্রাকচার হতে পারে কিছুটা এরকম। আমাদের প্রথমেই যেটা থাকে সেটা হচ্ছে আমাদের টাইটেল পেজ, তারপরে থাকে অ্যাকনলেজমেন্ট, তারপরে থাকে অ্যাবস্ট্রাক্ট, টেবিল অফ কন্টেন্টস, লিস্ট অফ ফিগার্স অ্যান্ড টেবিলস, লিস্ট অফ অ্যাব্রিভিয়েশন, গ্লসারি। অ্যাব্রিভিয়েশন এবং গ্লসারি দুটোই অপশনাল, থাকতেও পারে নাও থাকতে পারে। ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ, মেথডোলজি, রেজাল্টস, ডিসকাশন, কনক্লুশন, রেফারেন্স লিস্ট এবং অ্যাপেন্ডিক্স। প্রতিটা সেকশন ঠিক কতটুকু বড় হবে, কোনটা বড় হবে কোনটা ছোট হবে? এই কোয়েশ্চেনটা সব থেকে কমন একটা কোয়েশ্চেন সবার ক্ষেত্রেই, যে আমার থিসিসের কোন জিনিসটাতে গুরুত্ব বেশি যাবে এবং কোন জিনিসটাতে গুরুত্ব কম থাকবে। সেটার আনসার ইন জেনারেলি সাধারণত এরকম হয়ে থাকে। একটা জিনিস মনে রাখবেন যে আপনার কোন পার্ট কতটুকু বড় বা ছোট হবে সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার রিসার্চ টাইপ এবং রিসার্চ টপিকের উপর। তবুও আমরা সাধারণ বা রুল অফ থাম্ব হিসেবে ধরে নেই আমাদের যেই অংশগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ এবং হচ্ছে আমাদের ডিসকাশন। এই তিনটা পার্ট সাধারণত অন্য জায়গাগুলো থেকে একটু ডিসক্রিপটিভ হয়। অপরদিকে ইন সাইজের দিক থেকে মেথডোলজি, রেজাল্টস এইগুলো তুলনামূলক ছোট হয়, আর বাকি যেগুলো আছে সেগুলো আপনার রিকোয়ারমেন্ট অনুসারে থিসিসের বা রিসার্চের সেই অনুসারে আপনাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাকনলেজমেন্ট পেজ হচ্ছে আপনার যেই পেজের মধ্যে সাধারণত যারা যারা কন্ট্রিবিউট করছে তাদেরকে বা যারা আপনাকে হেল্প করছে তাদেরকে মেনশন করতে হয়, যেমন আপনার সুপারভাইজার। অ্যাকনলেজমেন্টের পরেই যেটা আসে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এই অ্যাবস্ট্রাক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, আপনার থিসিসকে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে এই অ্যাবস্ট্রাক্ট হেল্প করে। এই অ্যাবস্ট্রাক্ট সাধারণত 150 থেকে 300 ওয়ার্ডের মধ্যে হয়। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, অ্যাবস্ট্রাক্ট হবে আপনার সব থেকে আর্টিকেল বা থিসিসের সবার শেষের কাজ, অর্থাৎ পুরো থিসিস কমপ্লিট হওয়ার পরেই আপনি অ্যাবস্ট্রাক্ট নিয়ে বসবেন, এবং সেখানে আপনি খুবই ছোটোভাবে খুবই সুন্দরভাবে আপনি আপনার সম্পূর্ণ ইম্পর্টেন্ট জিনিসগুলো পুরো থিসিসের আপনি উল্লেখ করবেন, এবং সেটা যত কম শব্দে পারা যায় ঠিক ততটুকুই ভালো। অ্যাবস্ট্রাক্টের পরেই যেটা আসে সেটা হচ্ছে আমাদের টেবিল অফ কন্টেন্টস। টেবিল অফ কন্টেন্টটা আপনি আপনার পুরো থিসিসে যা যা আছে সেগুলো সুন্দরভাবে সূচিপত্রের আকারে দিয়ে দিতে হবে, উইথ আপনি আপনার পেজ উল্লেখ করে তারপরে আপনি দিয়ে দেবেন। তারপরে যে তিনটা জিনিস আসে সেটা তিনটাই মোটামুটি অপশনাল, অর্থাৎ আপনার থিসিসে যদি থাকে তাহলে আপনি দেবেন, যদি না থাকে তাহলে দেবেন না। লিস্ট অফ ফিগার্স অ্যান্ড টেবিলস, অর্থাৎ আপনার থিসিসে যদি অনেক ফিগার থাকে, আপনার টেবিলস থাকে, তখন সেটা কোথায় কোন পেজে আছে সেটা টেবিল অফ কন্টেন্টের আকারেই পরে আবার দিতে হয়। লিস্ট অফ অ্যাব্রিভিয়েশন সেটা হচ্ছে সেখানে আপনি আপনার শর্ট ফর্ম যদি কোনো ব্যবহার করে থাকেন, যেমন AAM বা MF বা IMF, ওইগুলোর একটা অ্যাব্রিভিয়েশনের মিনিং আপনি দিয়ে দিতে পারেন যদি আপনার আর্টিকেলে বা থিসিসে থাকে। এবং পরে যেটা আসে সেটা হচ্ছে গ্লসারি। আপনি গ্লসারিতে দিতে পারেন সেগুলো যদি কোনো কঠিন সোশ্যাল টার্ম ব্যবহার করা হয় সেই টার্মগুলোর ব্যাখ্যা দিয়ে দিতে হয়। আবারও বলছি, এই তিনটা জিনিস থিসিসের মধ্যে খুবই অপশনাল এবং এটা সবসময় রিকোয়ার্ড হয় না, বা যেটা রিকোয়ার্ড হয় সেটা হচ্ছে তারপরের যেটা, অর্থাৎ ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন খুবই গুরুত্বপূর্ণ থিসিসের ক্ষেত্রে, আপনার প্রবলেম স্টেটমেন্টটাকে বোঝানোর জন্য, আপনার থিসিসের গুরুত্ব বোঝানোর জন্য, এবং সেটাকে আপনার রিডারের কাছে পাঠযোগ্য করে তোলার জন্য এবং অ্যাট্রাকটিভ করার জন্য। সেখানে আপনি সাধারণত একটা ইন্ট্রোডাকশনের মধ্যে আপনি রাখবেন আপনার টপিক, আপনার পারপাস, আপনার থিসিসটা কেন রেলেভেন্ট, এবং সেটা একটা প্রিভিউ, আপনার রেজাল্টের একটা প্রিভিউ, এবং সেই পুরো লেখার যে স্টাইলটা সেটা হইতে হবে কোহেরেন্ট, অর্থাৎ ওই লেখাগুলোর মধ্যে সামঞ্জস্যতা থাকবে, একটা আরেকটাকে সাপোর্ট করবে আর্গুমেন্টেটিভভাবে। অর্থাৎ আপনার ইন্ট্রোডাকশন হতে হবে খুবই সুন্দর এবং সুপাচ্যে খাবার, যে খাবার আপনার রিডাররা খেতে ইচ্ছুক হবে।
তারপরে যেটা আসে সেটা হচ্ছে লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ হচ্ছে পুরো থিসিসের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা, অর্থাৎ ওইখানে আপনি বোঝাবেন আপনার যে রিপোর্ট বা আপনার যে টপিক, সেই টপিকে প্রিভিয়াসলি অন্য অথররা, অন্য যারা আছে তারা কতটুকু কাজ করেছে, এবং সেই কাজের সাইটেশন দিয়ে আপনি বুঝিয়ে দেবেন যে আপনার এই টপিকটা করা কেন জরুরি। সাধারণত লিটারেচার রিভিউতে যেই জিনিসটাকে এস্টাবলিশ করার চেষ্টা করা হয় সেটা হচ্ছে রিসার্চ গ্যাপ, অর্থাৎ আপনি কোন গ্যাপটা নিয়ে কাজ করবেন, সেটা যে আপনার কাছে গ্যাপ মনে হয়েছে আপনি কিভাবে পাইলেন, সেই গ্যাপটা বের করতে গিয়ে আপনাকে প্রিভিয়াস অথরদের, প্রিভিয়াস এই পার্টিকুলার টপিক রেলেভেন্ট অথরদের পেপার পড়তে হবে, আর্টিকেল পড়তে হবে। সেখান থেকে আপনি জানবেন আপনার পার্টিকুলার টপিকের ডিফিনিশন কি, আপনার পার্টিকুলার টপিকের ফ্যাক্টরসগুলো কি, আপনার টপিকগুলো আপনি বর্ণনা করবেন লিটারেচার রিভিউতে। আপনারা যদি লিটারেচার রিভিউ নিয়ে আরেকটি গাইড চান, ভিডিও চান, তাহলে কমেন্ট সেকশনে জানান, আমি সেটাকে নিয়ে বানাবো। অর্থাৎ লিটারেচার রিভিউ ওভারঅল আপনি প্রিভিয়াস লিটারেচার পড়বেন, পড়ার পরে সেগুলো থেকে আইডিয়া নেবেন, তাদেরকে সাইট করবেন এবং সেখান থেকে বের করবেন আপনার রিসার্চ গ্যাপটা কি সেটা। তারপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে মেথোডোলজি। একটা ভালো মেথোডোলজি আপনার রিসার্চ থিসিস বা আর্টিকেলকে অনেক সুন্দর করে গড়ে তুলতে পারে। অর্থাৎ আপনার মেথোডোলজি যতটুকু সাইন্টিফিক হবে এবং যতটুকু অ্যাকসেপ্টেবল হবে, আপনার রিপোর্টটা ঠিক ততটুকুই সমৃদ্ধ হবে। সেই জন্য একটা ভালো মেথোডোলজি ফলো করা এবং একটি এমন মেথোডোলজি ফলো করা যেটা আপনার ওই রেলেভেন্ট ফিল্ডের ক্ষেত্রে, অর্থাৎ আপনি যে টপিক সিলেক্ট করছেন সেটাতে অনেক বেশি ইউজ হয়, সেটাই আপনার জন্য ভালো। মেথোডোলজিতে কোনো এক্সট্রা কথা বলতে হয় না, শুধুমাত্র মেথোডোলজিতে আপনি যা যা ইউজ করেছেন, যেই টেকনিক ব্যবহার করেছেন সেগুলো দিতে হবে। অর্থাৎ আপনার ডাটা অ্যানালাইসিস টেকনিক কি, আপনার পপুলেশন বা স্যাম্পল সাইজ কি, আপনি কালেকশন কীভাবে করেছেন, আপনি কিভাবে রিপোর্টটাকে শেপ আপ করেছেন, এই জিনিসগুলো। রেজাল্টসের ক্ষেত্রে যে জিনিসটা আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে আপনার এই লিটারেচার রিভিউ এবং মেথোডোলজি করার পরে আপনি কোন ধরনের ডেটা অ্যানালাইসিস করছেন, অর্থাৎ আপনি অ্যানালাইসিসটা আপনি দেখাবেন আপনার রেজাল্ট সেকশনে। এটাকে অনেকে ডেটা অ্যানালাইসিসও বলে থাকে। অর্থাৎ ডেটা অ্যানালাইসিস হতে পারে অথবা রেজাল্টস হতে পারে। সহজ কথায় আপনার পুরো থিসিসের আউটকামটা আপনার রেজাল্টে আপনাকে দেখাইতে হবে। তারপরে আসে ডিসকাশন। ওই রেজাল্টটাকে তো আপনাকে ইন্টারপ্রিট করতে হবে, অর্থাৎ রেজাল্ট কি আসছিল। আপনি দেখেছেন 2 + 2 = 4, আপনার পুরো রিসার্চে আপনি বের করেছেন 4, বাট এই 4টা কী গুরুত্ব বহন করে, পুরো ডিসকাশনের মধ্যে আপনি এটা নিয়ে আলোচনা করবেন যে আপনার যে রেজাল্টটা বের হয়েছে, যেই ডাটা কালেকশন বা ডেটা কালেকশন করার পরে যেই রেজাল্টটা আপনি পাচ্ছেন, সেটা আপনার ফিল্ডে কতটুকু গুরুত্বপূর্ণ, আপনার কোন গ্যাপটাকে সেটা ফিল করে এবং কোন জিনিস এটা আপনার ওই ফিল্ডকে কীভাবে সমৃদ্ধ করে, সেই জিনিসটা আপনাকে ডিসকাশনে আলোচনা করতে হবে। তারপরে যেটা আসে কনক্লুশন এর মধ্যে আপনি সাধারণত পুরো থিসিসটাকে একটা র্যাপ আপ দেওয়ার চেষ্টা করেন। কনক্লুশনটার মধ্যে আপনি ইন্ট্রোডাকশনের মতোই কিছুটা একটা ভাইব আনবেন, তবে সেখানে আপনি র্যাপ আপ দেবেন, অর্থাৎ আপনি বলার চেষ্টা করবেন ফিউচার ডিরেকশন কি হইতে পারে, আপনি বলার চেষ্টা করবেন আপনার গ্যাপটা ফুলফিল করার কারণে কি কি সমস্যা বা কি কি জিনিস আপনি ফেস করছেন, এই জিনিসগুলো। অ্যান্ড ফাইনালি দ্য রেফারেন্স লিস্ট। রেফারেন্স লিস্টে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এই যে পুরো থিসিসটা করেছেন, যে সকল অথরকে আপনি সাইট করেছেন, তাদের অথরের যে রেফারেন্স লিস্ট সেটা আপনার দিতে হবে ওই রেফারেন্স লিস্ট সেকশনে। রেফারেন্স লিস্ট নিয়ে অনেক ধরনের রেফারেন্সিং স্টাইল আছে, সেগুলো নিয়ে হয়তো আমরা আরেকদিন অন্য কোনো ভিডিওতে কথা বলবো। তারপরেই ফাইনালি অ্যাপেন্ডিক্স হচ্ছে আপনার কোনো কোয়েশ্চেনিয়ার থাকলে আপনি এটাকে যদি অ্যাটাচ করতে চান, তখন আপনার ওই থিসিসের সাথে অ্যাপেন্ডিক্স আকারে সংযুক্ত করে দিতে হয়। অর্থাৎ কোনো এক্সট্রা ডকুমেন্টস বা এক্সট্রা কিছু, অর্থাৎ আপনি ধরেন আপনি কোয়েশ্চেনিয়ার বানাইছেন, সেই কোয়েশ্চেনিয়ারটা আপনাকে অ্যাপেন্ডিক্সের সাথে যুক্ত করে দিতে হবে। সো এটাই ছিল আমাদের থিসিসের ওভারঅল একটা স্ট্রাকচার। আপনারা যদি এরকম প্রতিটি সেকশন নিয়ে আলাদা ভিডিও চান, আমি সেই আলাদা ভিডিও দেওয়ার যথেষ্ট চেষ্টা করব। এখানে আমরা খুবই সিম্পলিফাই করে বলার চেষ্টা করেছি, অর্থাৎ সব কিছুকে খুব গভীরে যাই নাই, আমরা শুধুমাত্র একদম বিগিনার লেভেলের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। ওয়েল, এই ভিডিও থেকে চলে যাওয়ার আগে আপনাদের কিছু এক্সেলেন্ট টিপস দিয়ে দিই আপনার থিসিসটা সুন্দরভাবে চালু করার বা শুরু করার টেকনিক। একটা ওয়ার্ড ডকুমেন্ট বানান, সেই ওয়ার্ড ফাইলের মধ্যে আপনি আপনার প্রতিটা সেকশনের নাম লিখে রাখুন, অর্থাৎ কভার পেজ, টাইটেল, ইন্ট্রোডাকশন সবগুলো লিখে রাখুন, এবং সেই পার্টিকুলার যে হেডিংগুলোর আন্ডারে, সেকশনগুলোর আন্ডারে আপনি কী কী অ্যাড করতে চান সেগুলো বুলেট পয়েন্ট আকারে লিখে রাখুন, এবং তারপর ওই ফাইলের মধ্যেই আপনি পুরো থিসিসের কাজটুকু করুন, এবং প্রতিবার কাজ করার পরে কাজগুলোকে ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3 এভাবে সেভ করে রাখুন। অর্থাৎ আপনি ধরেন একটা ইন্ট্রোডাকশনে কাজ করলেন, কাজ করার পর আপনার থিসিসে অলরেডি যে ফাইলটা করেছেন সেখানে সব ধরনের হেডিং তো অবশ্যই আছে, সেটা করার
করার পরে আপনি যখন ইন্ট্রোডাকশনটা মোটামুটি আপনার শেষ হয়ে গেল, তখন আপনি ভার্সন 1 অথবা ভার্সন ইন্ট্রোডাকশন দিয়ে সেভ করে ওইটার কপি করে আবার সেখানে পরের সেকশন অ্যাড করলেন। তাহলে আপনার ফাইলগুলোও সেভ থাকবে এবং প্রতিটা কাজ আলাদা আলাদাভাবে নন ডিস্ট্রাকটিভভাবে ফাইলগুলো আপনার কাছে সুরক্ষিত থাকবে। আরেকটা ভালো ওয়ে হচ্ছে সব সময় ওই ফাইলগুলো, অনেক সময় আমাদের কম্পিউটারের স্টোরেজ নষ্ট হয়ে যায়, সেটা কাউকে মেইল করে রাখা, তখন সেটা আমাদের ড্রাইভে থাকে অথবা গুগল ড্রাইভে রেখে দেওয়া। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড লাক আপনার থিসিসের জন্য। নোট: এই ভিডিওতে আমরা যে স্ট্রাকচারটা নিয়ে কথা বলবো, সেই স্ট্রাকচারটা আসলে যে ওইভাবেই ফলো করতে হবে এরকম কিছু না। এটা জাস্ট একটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার, যেই স্ট্রাকচার সাধারণত থিসিসে ব্যবহার করা হয়। আপনার সুপারভাইজারের কি বিভিন্ন রিকোয়ারমেন্ট থাকতে পারে, যেরকম এই জায়গায় অনেক সুপারভাইজার আলাদা একটি সেকশন চান অবজেক্টিভ বা এই সব জিনিস নিয়ে, আবার অনেক সুপারভাইজার সেই অবজেক্টিভটাকে ইন্ট্রোডাকশনের ভেতরে নিয়ে নেন। তো এই জায়গাগুলো বা ছোট ছোট সাবহেডিং বা ছোট ছোট সেকশনগুলো অথবা আলাদা কোনো সেকশন যদি আপনার সুপারভাইজার আপনাকে অ্যাড করতে বলবে, তাহলে আপনি অবশ্যই অ্যাড করে নেবেন। অর্থাৎ আপনার রিসার্চ টপিক এবং রিসার্চ এরিয়ার উপর ডিপেন্ড করে আপনার থিসিসটাকে একটু মডিফাই করতে হতে পারে। কিন্তু যে জিনিসগুলো সবসময় কমন থাকবে সেগুলো হচ্ছে ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ, ডিসকাশন, রেজাল্টস, কনক্লুশন। এই জিনিসগুলো কখনো বাদ যাবে না। তাই এটা নিয়ে একটা আইডিয়া আপনার থাকা দরকার এবং আপনার রিসার্চ কোয়েশ্চেন, রিসার্চ গ্যাপ, এই জিনিসগুলো সবসময় আপনার ক্লিয়ার থাকতে হবে। এই পার্টিকুলার বিভিন্ন সেকশন বা টপিক নিয়ে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে আপনারা এই কোয়েশ্চেন কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই জিনিসগুলো নিয়ে শর্ট এবং ইজি টু আন্ডারস্ট্যান্ড একটা ভিডিও বানানোর চেষ্টা করার।